এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করব। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীর জানা উচিত। আবারও বলছি, প্রত্যেক ভারতবাসী যারা এই মুহূর্তে ভারতে রয়েছেন, যারা এই মুহূর্তে মনে করছেন যে কিছু না কিছু হয়তো হবে, আদৌ হবে কিনা যারা সন্দেহ প্রকাশ করছেন, যাদের মনে হচ্ছে যে অধীর আগ্রহে আমরা বসে রয়েছি কিন্তু কবে হবে, ধৈর্যচ্যুতি হচ্ছে, তাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ভারতকে প্রস্তুতি নিতে হবে। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে অনেকগুলো অ্যাডভাইজারি, অনেকগুলো নির্দেশিকা জারি করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি। এই প্রস্তুতি শুধুমাত্র সেনাবাহিনী নেবে না, এই প্রস্তুতি নেবে সাধারণ মানুষও। 7ই মে সব রাজ্যে মক ড্রিল, সুরক্ষা খতিয়ে দেখার জন্য প্রত্যেক রাজ্যে মক ড্রিলের আয়োজন করতে বলা হয়েছে। অর্থাৎ আপনার পাড়ায় হঠাৎ হয়তো একটি মক ড্রিলে আপনি দেখতে পারবেন, কোনো শপিং মলে হয়তো মেকি বা মিছিমিছি সন্ত্রাস হামলার মতন একটি ঘটনা ঘটেছে, সেখানে নিমেষে হয়তো আপনি দেখতে পারবেন এনএসজি বা সিআইএসএফ বা আপনার স্থানীয় পুলিশ কর্তা যারা রয়েছেন তারা এসে পৌঁছেছে। হয়তো কোনো জায়গায় আগুন লাগার মতন ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনা আসলে আমাদের যুদ্ধ পরিস্থিতিকে খতিয়ে দেখার জন্য সবাইকে মক ড্রিল করাতে নির্দেশ দেওয়া হয়েছে। দমকল থেকে শুরু করে প্রত্যেকটি এজেন্সি, প্রত্যেকটি বাহিনী, এনএসজি থেকে শুরু করে বিএসএফ, পুলিশ, প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটা বড় সিদ্ধান্ত, এয়ার সাইরেন। 71-72 সালে যারা ভারতে ছিলেন বা যারা বাংলায় দেখেছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিকদের এয়ার সাইরেন বাজিয়ে দেখানো হবে এবং বাজিয়ে চেষ্টা করা হবে নিজেদের প্রস্তুতিগুলো খতিয়ে দেখতে। এরপরে ব্ল্যাকআউট, অর্থাৎ গোটা শহর অন্ধকার করে টেস্ট করা হবে যে যদি শত্রু দেশের কোনো প্লেন মিসাইল স্ট্রাইক করে তাহলে ঠিক কী হতে পারে। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে যারা এই মুহূর্তে সাধারণ নাগরিকেরা রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ নাগরিক, প্রত্যেকটি সাধারণ ছাত্রছাত্রী, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। যে কোনো ধরনের হামলা, যে কোনো ধরনের আক্রমণ, যে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে সাধারণ যারা নাগরিকেরা রয়েছেন তাদেরকে। পাকিস্তানের সাথে আমরা যুদ্ধে আজ না হয় কাল, না হয় পরশু যাবই, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে, ভালো করে শুনুন, যুদ্ধে যাওয়ার আগে নিজের ঘর গোছানোর পালা এখন। পাড়ায় পাড়ায় পাকিস্তানি খোঁজো, ধরো, ভাগাও। এই স্লোগানটা যেন কাল সবচেয়ে ভাইরাল স্লোগান হয়। পাড়ায় পাড়ায় পাকিস্তানি খোঁজো, ধরো, ভাগাও। পাড়ায় পাড়ায় পাকিস্তানি ধরো, খোঁজো, ভাগাও। আজাদ মালিক যেন আরেকটা 26/11 ডেভিড কোলেম্যান হেডলি। কে এই ডেভিড কোলেম্যান হেডলি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে আমি মনে করাবো আপনাদেরকে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে 15ই এপ্রিল কলকাতা থেকে জেলায় জেলায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেদিনই উত্তর 24 পরগনার বিরাটি থেকে, কলকাতা থেকে মাত্র 8 ঘন্টার দূরত্ব, বিরাটি থেকে গ্রেপ্তার করে পুলিশ এই আজাদ মল্লিককে। আসলে সে মালিক পাকিস্তানি, বাংলাদেশি পরিচয় এখানে থাকতো। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশেষ আদালত এর আগে ইডির আইনজীবী বলেছিলেন তদন্তে জানা গেছে আজাদ মালিক বাংলাদেশি নয়, আসলে পাকিস্তানি। ভাবুন, আপনার পাড়ায় পাকিস্তানি ঘুরে বেড়াচ্ছিল, সেই পাসপোর্ট, ভিসা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছিল আরও পাকিস্তানিকে, আপনি বুঝতে পারেননি। পরিচয় বদল করে এখানে ভিসার আবেদন করেছিল এবং শুধু তাই নয়, ভিসা সেন্টার খুলে বসেছিল। এদেশে ঢুকে 2টি ভোটার কার্ড, 4টি বার্থ সার্টিফিকেট এবং একাধিক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছিল এই আজাদ মালিক। প্রায় 13 বছর, আবারও বলছি, প্রায় 13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে এই আজাদ মালিক। এক এক দেশে এক এক নামে পরিচিত এই আজাদ মালিক। কোথাও মল্লিক, কোথাও মালিক, কোথাও পাকিস্তানের নাগরিক, কোথাও বাংলাদেশের নাগরিক। এ আপনার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল। একে হয়তো আপনি দেখেওছেন, কিন্তু আপনি যে উদার, আপনি যে মেকুলার, আপনি যে মিছিমিছি মুক্তমনা হওয়ার একটা নাটক করেন। ইডি জানায় আজাদের সঙ্গে যোগ রয়েছে এমন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2,62,00,000 টাকা পাওয়া গেছে। এই টাকা একেবারে সরাসরি দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছে হাওলার মাধ্যমে। আবারও বলছি, এটা শুধুমাত্র জালিয়াতির ঘটনা নয়, এটা শুধুমাত্র একজনের গ্রেপ্তারির ঘটনা নয়, এটাকে সিরিয়াসলি নিন।
এটাকে সিরিয়াসলি নিন। আপনার পাড়া থেকে একজন পাকিস্তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে, আপনি জানেনও না এই আজাদ মালিকের সাথে ডেভিড কোলেম্যান হেডলির পরিচয় আছে কিনা, এই আজাদ মালিকের সাথে হাফিজ সঈদের যোগাযোগ আছে কিনা, লস্করে তৈবার হ্যান্ডলার কিনা আপনি জানেন না। আমি একটু করে আপনাদের পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন করে জানাবো, কিন্তু এই আজাদ মালিকরা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি এত উদার হবেন না, এত নর্মালাইজ করে দেবেন না সব কিছু। আপনার পাড়ায় যখন রোহিঙ্গা কলোনি গড়ে হচ্ছে, আপনি এত সহজে উদার মনস্ক হয়ে বলে দেবেন না আরে রোহিঙ্গাগুলো যাবে কোথায়। আরে যাবে কোথায় সেটা রাষ্ট্র ভাবুক, পৃথিবী ভাবুক, দেশ ভাবুক, মঙ্গল গ্রহ ভাবুক, আমি আমার সন্তান যেন থাকি দুধে ভাতে। এই ঘটনা ঘটছে, পাকিস্তানি এসে উড়ে এসে জুড়ে বসছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড সব পেয়ে যাচ্ছে। রোহিঙ্গারা আপনার জমি কেড়ে নিচ্ছে। এক একটা গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন গ্রাম, যে গ্রামগুলোতে কোনোদিন রোহিঙ্গাদেরকে দেখা যেত না, সেখানে রোহিঙ্গারা নিজেদের বড় বড় বাড়ি তৈরি করে ফেলেছে। কি করে যারা আদি বাসিন্দা ছিল, যে সমস্ত হিন্দুরা ছিল, সেই হিন্দুরা তারা ভিটে মাটিচ্যুত হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ, মালদাতে তাদেরকে রিফিউজি ক্যাম্পে থাকতে হচ্ছে শুধুমাত্র এই উদারতার জন্য। আমরা বড্ড বেশি জাতীয় সুরক্ষা নিয়ে উদার হবেন না, কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজগুলো আমি দিচ্ছি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজগুলো, বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এবং সেই ব্রেকিং নিউজ, প্রথম যে ব্রেকিং নিউজ আজাদ মালিককে নিয়ে আপনাকে দেব এই মুহূর্তে, একের পর এক যে ব্রেকিং নিউজ আসছে মাথায় রাখবেন। এই পাকিস্তানি আজাদ মালিক সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই আজাদের। গোয়েন্দা সূত্রে যে খবর পাচ্ছি আমরা, পাক নাগরিককে জেরায় বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে পড়তে ইডি একের পর এক তথ্য পাচ্ছে। ভুয়ো পাসপোর্ট, আধার, প্যান কার্ড তৈরি করা হয়েছে। আজাদ মালিক এনআইএ এবং ইডির হাতে ধরা পড়ার পর রুট ম্যাপ করে দিত জঙ্গি গোষ্ঠীর জন্য, এবং জাল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ডের জন্য পাকিস্তানি অনুগামীদের থেকে লক্ষাধিক টাকা নেওয়া হতো। পাকিস্তানি অনুগামীদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থাকার জন্য যাবতীয় পরিকল্পনা করে দিত আজাদ মালিক এবং জঙ্গি গোষ্ঠী। অর্থাৎ এই জঙ্গি গোষ্ঠীর সাথে আজাদ মালিকের যে ভয়টা, যে সর্বনাশের অপেক্ষা আমরা করছিলাম, সেই সর্বনাশ বোধহয় হয়ে গেছে। এই আজাদ মালিকের সাথে জঙ্গি গোষ্ঠীর একেবারে সরাসরি লিঙ্ক তার মানে ছিল। জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে হয়তো রেকি করে ফেলেছে। জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে হয়তো আপনার চারপাশে, আপনার কলকাতা শহর থেকে কত সহজে বাংলাদেশিরা আসতে পারে, যেতে পারে। পাকিস্তানি জঙ্গিরা যখন পাকিস্তানি যুদ্ধ লাগবে, তখন পাকিস্তান থেকে কত সহজে বাংলাদেশ পৌঁছে যেতে পারে, বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ, মালদা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে। এটা হয়তো এতক্ষণে তারা ছক করে নিয়েছে। আবারও বলছি, আমরা যুদ্ধে যাওয়ার আগে আমাদের উঠোন, পেছনের ঘর বাড়ি, সেই সমস্ত সুরক্ষিত আছে তো, সেটা দেখবো না। আমরা সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পেছনে কাপড় আছে কিনা, পেছনে নিরাপত্তা আছে কিনা দেখছি না বোধহয়। আজাদ মালিককে আবারও মনে করিয়ে দিচ্ছি, আজাদ মালিক বা আজাদ মল্লিককে রিপাবলিক বাংলায় যদি ভুলে যান মনে করুন, কারণ সবাই পাকিস্তান নিয়ে পড়ে রয়েছে, আমিও পাকিস্তান নিয়ে পড়ে রয়েছি, কিন্তু আমি আজাদ মালিকদের ভুলতে পারছি না। কলকাতা শহর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই আজাদ মালিক পাকিস্তানের নাগরিক ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর হাত ধরে আরো অনেক পাকিস্তানি নাগরিক তারা পাসপোর্ট পেয়েছে। 13 বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে আসে এই আজাদ মালিক। কি করে আসে ভালো করে দেখুন। বাংলায় 2টি ভোটার কার্ড কি করে, আধার কার্ড কি করে। আজাদ মালিক যে এভাবে নিজের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ডের ব্যবসা ফেঁদে রেখে পাকিস্তানিদেরকে গোটা দেশে পৌঁছে দিচ্ছে, এটা তৃণমূলের কেউ জানতে পারলো না। নৈহাটি মধ্যমগ্রামের ভোটার আজাদ মালিক, নৈহাটি মধ্যমগ্রামের কেউ জানতে পারলো না। তৃণমূল কংগ্রেস তাহলে এত গর্ব করো কেন তুমি? তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাকে বলছি যারা হয়তো একেবারেই জড়িত নয় এর সাথে, কিন্তু তাদেরকে বলছি যে তৃণমূল কংগ্রেস দেখে নাও, চোখের সামনে একজন পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলার সে পশ্চিমবঙ্গে বসে শুধু ছিল না, বিরাটিতে বসেছিল, এবং বিরাটি হয়তো তদন্তে উঠে আসতে পারে। বিরাটিতে হয়তো ইচ্ছাকৃতভাবে, বিরাটি মাইকেল নগরের মতন জায়গাতে তারা ইচ্ছাকৃতভাবে নিজের বাড়ি ভাড়া নিয়েছিল শুধুমাত্র দমদম এয়ারপোর্ট থেকে একেবারে কাছে বলে। হয়তো স্নাইপার অ্যাটাকের প্ল্যান ছিল, ড্রাইভিং লাইসেন্স, জন্মের শংসাপত্র, এই সমস্ত কিছু পাকিস্তানিরা পেয়ে যাচ্ছে এখানে, এবং পেয়ে যাচ্ছে শুধু নয়, আবারও বলছি, ভয়টা কি জানেন তো? পাকিস্তানিরা খুব ভালোভাবে জানে ওদের জঙ্গি বাচ্চারা কিছু দেওয়ার বা নেওয়ার নেই। বাংলাদেশে, ইউনুসের বাংলাদেশে বাংলাদেশি মৌলবাদীরাও জানে যে আজ লস্করে তৈবা বা আল কায়দার কোনো হ্যান্ডলারকে বা আজাদ মালিকের মতন
কোনো স্লিপার সেলের মেম্বারকে যদি তারা সেফ শেল্টার বা নিরাপদ আশ্রয় দেয়, কোটি কোটি টাকা কামাবে। এটা ওদের জন্য একটা বিজনেস মডেল। আচ্ছা, ভারত একটু চাপ দিলেই পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবে বাংলাদেশে ফ্লাই করে চলে যাওয়ার, প্লেন করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছে যাওয়ার পর তারা ঘুরপথে, ভালো করে বুঝুন, আমরা এখানে নাকটা ধরার চেষ্টা করছি, ঘুরপথে নাক ধরার চেষ্টা বা কান ধরার চেষ্টা করবে পাকিস্তান। পাকিস্তান সরাসরি ওয়েস্টার্ন ফ্রন্টে, পশ্চিম ফ্রন্টে লড়াইটা লড়তে পারবে না হয়তো, কিন্তু পাকিস্তান যেটা করবে আগের বারের নোংরামিটা, 1971 সালের নোংরামিটা, পাকিস্তান কোনোদিন সামনে থেকে যুদ্ধটা ভারতের সাথে লড়তে পারেনি, পারবে না একটাও। ওই পাকিস্তানের সেনাবাহিনীর সব জেনারেলরা বড় বড় মেডেল পড়ে থাকে, কিসে কোন যুদ্ধ লড়েছে, কোন বাথরুমে কোন বেডরুমে যুদ্ধ লড়েছে, কোন ডাইনিং রুমে বসে মিসাইল স্ট্রাইক করেছে, কেউ জানে না। দেখবেন বড় বড় সব তকমা, ব্যাচ, এই সমস্ত কিছু লাগিয়ে তারা ঘুরে বেড়ায়। পাকিস্তান কাপুরুষ। পাকিস্তান খুব ভালো করে জানে তারা পশ্চিম দিক থেকে ভারতের সাথে পারবে না, এবং সে কারণে পূর্ব দিক থেকে তারা এটা করার চেষ্টা করবে, এবং এটাই কিন্তু হতে পারে। আমি বারবার, হয়তো মনে হতে পারে ময়ূক বারবার চিৎকার করে যাচ্ছে, আদপে কি কিছু হবে? হ্যাঁ, না হলেই মঙ্গল। যদি হয় আমাদের অনুশোচনা শেষ হবে না, কারণ গোয়েন্দারা বারবার সতর্ক করছে আমরা যেন সতর্ক হই। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে এই আজাদ মল্লিক নিজের লোক, নিজের হ্যান্ডলারকে পাঠিয়ে রেখে দিয়েছিল। আপনি কোন গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে কোনো পাকিস্তানি ওপার থেকে এপারে কাঁটাতার নেই? আমাদের বাংলাদেশের সাথে এপারে 150 কিলোমিটার কোনো কাঁটাতার নেই। এই 150 কিলোমিটার কাঁটাতারের কোনো একটা পয়েন্ট দিয়ে কোনো পাকিস্তানি এপারে আসেনি, এবং তারপরে এই আজাদ মল্লিকরা তাদেরকে পাকিস্তানি পাসপোর্টটা পুড়িয়ে দিয়ে ভারতীয় পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু বানিয়ে দেয়নি। এই গ্যারান্টি কেউ নিতে পারছে না। কেন আমি বলছি? আমি ফুল ফ্রেমে ম্যাপটা দেখানোর জন্য বলবো। 10টা জেলা বাংলাদেশের সাথে লাগোয়া, ভালো করে দেখুন, বুঝুন। বাংলাদেশের সাথে লাগোয়া জেলাগুলো দেখুন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গা দিয়ে আজাদ মল্লিকরা নিজেদের লোককে ঢুকিয়ে দিতে পারে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে কিন্তু নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 10টা জেলা, এই প্রত্যেকটি জেলাতে কোনো না কোনোভাবে আমরা বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশের সাথে কোনো না কোনোভাবে এই মুহূর্তে আমরা কানেক্টেড। এবং 150 কিলোমিটার কোনো বর্ডার নেই, এবং সেই বর্ডার নেই বলেই আবারও সাবধান করে দিচ্ছি পাকিস্তানের সাথে। ভালো করে বুঝুন দাদা, ভাই, কাকু, স্যার, ম্যাডাম, ভালো করে বুঝুন আমি কেন গলা ফাটিয়ে এই কথাগুলো বলে যাচ্ছি। এই যে 10টা জেলা দেখালাম না, আমি পিসিআরকে বলবো 30-70তে যদি দেখানো যায়, এই 10টা জেলা যে পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া, এই 10টা জেলার, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই 10টা জেলার কোনো একটি জায়গা থেকে, মানে এই প্রত্যেকটি জায়গাতে, বেশিরভাগ জায়গাতে কাঁটাতার নেই। তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে এটাতেও পলিটিক্স করেছে, এবং এই কাঁটাতার নেই তখন এখান দিয়ে পাকিস্তানিরা আসবে না, এরকম মোরাল ভ্যালু বা এরকম ভদ্রতা পাকিস্তানিরা দেখাবে না। পাকিস্তানের সাথে আমরা যুদ্ধে যাচ্ছি, ভালো করে বুঝুন। পাকিস্তানের সাথে ভারতের প্রত্যেকটি ইঞ্চে ইঞ্চে কাঁটাতার আছে, আর শুধু কাঁটাতার নাই, অনেক জায়গায় ইলেকট্রিক ওয়্যার আছে, অর্থাৎ কোনো জঙ্গি যদি টাচ করে তাহলে ছিটকে বেরিয়ে আসবে, তার কারণ ওখানে ইলেকট্রিক শক খাবে। কোনো জায়গাতে যদি কোনো পাকিস্তানি মাটির তলা দিয়ে আসার চেষ্টা করে, সেখানে থার্মাল ক্যামেরা আছে, সেটা দিয়ে দেখতে পারবে ভারতের যারা বিএসএফ রয়েছে। মরুভূমির নিচ দিয়ে আসার চেষ্টা করলেও সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কি কি প্রযুক্তি ব্যবহার করে এগুলো করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের সাথে এত ভালনারেবল একটি বাংলাদেশ বর্ডার, এখানে রাজনীতি আর প্লিজ করবেন না। তৃণমূল কংগ্রেসকে বলছি, এই আজাদ মল্লিকরা যেভাবে দাপিয়ে বসে আছে, একটাই স্লোগান হওয়া উচিত, পাড়ায় পাড়ায় পাকিস্তানি ধরো, তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে ভাগাও। এই মুহূর্তে আমি আবারও বলছি, এই ডেভিড কোলম্যান হেডলি, এই আজাদ মল্লিক একটা ডেভিড কোলম্যান হেডলি হওয়ার অপেক্ষায় ছিল বা আছে। ডেভিড কোলম্যান হেডলিকে আপনারা অনেকেই জানেন বা হয়তো ভুলে গেছেন। এই তাহাউর রানা, যে এখন ভারতের কাস্টাডিতে রয়েছে, যাকে লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে, এবং ডেভিড কোলম্যান হেডলি
ডেভিড কোলম্যান হেডলি কে একবার দেখি। 26/11 এই ডেভিড কোলম্যান হেডলি, জন্মসূত্রে নাম ছিল দাউদ সঈদ গিলানি। এই দাউদ সঈদ গিলানি মার্কিন এবং পাকিস্তানি নাগরিক ছিল। লস্করে তৈবার অন্যতম শীর্ষ নেতা। ভাবুন, এই ডেভিড কোলম্যান হেডলি লস্করে তৈবার অন্যতম শীর্ষ নেতা, লস্করে তৈবার হ্যান্ডলার ছিল এই ডেভিড কোলম্যান হেডলি। তখনকার দিনের তদানীন্তন যারা কংগ্রেসের নেতারা ছিল তারা বলেছিল এটা নাকি হিন্দু টেরার। 26/11 নাকি হিন্দু টেরার। 26/11 মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী ছিল এই ডেভিড কোলম্যান হেডলি। কিসের কাজ করতো জানেন? ভুয়ো পাসপোর্ট তৈরি করতো, ভুয়ো ভিসা তৈরি করতো। আমরা ভেবেছিলাম এটা জালিয়াতির ঘটনা। না, এই আজাদ মল্লিকরা যখনই ভারতকে টার্গেট করে, পশ্চিমবঙ্গকে টার্গেট করে, এর পেছনে বড় কোনো কাণ্ড থাকতে পারে। এটা শুধুমাত্র জালিয়াতির ঘটনা, ভিসা কেলেঙ্কারির ঘটনা বলে আমাদের থেমে গেলে চলবে না। 2007 এবং 2008 মধ্যে 5 বার মুম্বাই আসে, রেকি করে। রেকি মানে পরিদর্শন করে, বুকে ক্যামেরা লাগিয়ে বিভিন্ন তাজের হোটেলের ঘরগুলোতে ঘুরে বেড়ায়। এই ডেভিড কোলম্যান হেডলি আসলে আজমাল কাসাবদেরকে চিনিয়ে দিয়েছিল কোন জায়গায় গেলে কত বেশি লোক মরতে পারে, কোন হোটেলে কটার সময় বসলে সবচেয়ে বেশি ভিড় হতে পারে, তাজ হোটেলে কখন গেলে কি হতে পারে। 2009 সালে ডেনমার্কে গ্রেপ্তার হয় এই ডেভিড কোলম্যান হেডলি। আজাদ মল্লিক আসলে পশ্চিমবঙ্গে বসে এই ডেভিড কোলম্যান হেডলির কাজটা করছিল এবং তৃণমূলের নেতারা একজনও জানতে পারলো না। আমি তো বলছি এটা সবচেয়ে বড় ডিবেট হওয়া উচিত এই মুহূর্তে। পাকিস্তানের সবক শিখবে, ভারত বসে থাকবে না। নরেন্দ্র মোদী ঠিক সময় স্ট্রাইকটা করবে। কিন্তু আমরা কি করছি? এত ক্যাজুয়াল থাকবো আমরা? এত ক্যাজুয়াল, এত মুক্তমনা, এত উদার হয়ে থাকবো আমরা? একটা 26/11 অপেক্ষা করছিলাম নাকি? আমরা অপেক্ষা করছি দেশটা টুকরো টুকরো হয়ে যাক। আবারও মাথায় রাখুন, পশ্চিম ফ্রন্টে ভারত যদি যুদ্ধে যায় পাকিস্তানের সাথে, 71 সালে যে কাজটা করার চেষ্টা করেছিল পাকিস্তান, সেইটাই আবার করার না চেষ্টা করে। পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এই মুহূর্তে 2025 সালে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতকে ক্ষতিগ্রস্ত করার বা 7 সিস্টারকে ক্ষতিগ্রস্ত করার না চেষ্টা করে। এটা হতে দেবেন না। আজাদ মল্লিকের প্রতিবেশীরা কতটা ক্যাজুয়াল! আজাদ মল্লিকের বাড়ির মালিক, যে বাড়িতে ভাড়া থাকতো, সেই বাড়ির মালিক কেউ জানতো না কিছু, হতবাক হয়ে যাচ্ছে। আরে আপনার পাড়াতে যদি কেউ পাঁঠার মাংস রান্না করে তার গন্ধ পেয়ে যান আপনি, আর আপনি জানতে পারলেন না পাকিস্তানি এত বছর ধরে ছিল। আপনার পাড়াতে কেউ বিজেপি করলে, সিপিএম করলে সেই গন্ধ পেয়ে যান আপনি জানতে পারলেন না এই পাকিস্তানি ভুয়ো ভিসা বানিয়ে দিচ্ছিল। আপনার পাড়াতে কখন কোন ছেলে তার প্রেমিকাকে নিয়ে আসছে, কখন কোন মেয়ে তার প্রেমিককে নিয়ে আসছে, সমস্ত খবর আপনারা পাড়ার মোড়ে বসে পেয়ে যান। আপনি এটা জানতে পারলেন না? পুলিশ জানতে পারলো না যে পাকিস্তানি এত বছর ধরে বিরাটির এই পাড়াতে বসেছিল? কত পাকিস্তানি পশ্চিমবঙ্গে আছে তার জবাব চায় বাংলা। এই জবাবটা যত দ্রুত সম্ভব পাবলিক করা হোক। দেখুন প্রতিবেশী এবং বাড়ির মালিক তার বক্তব্য। মানে এ তো আমাদের চিন্তাধারার বাইরে যে এরকম একটা ঘটনা আমাদের হয়েছে, এটা মানে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। এরা বাইরে থেকে, আমরা তো এখানে অনেক ভাড়া ঘর আছে, সেই হিসাবে বাইরে থেকে অনেকেই আসে। ইভেন আমাদের এখানকার যারা সিআইএসএফরাও অনেকে ভাড়া থাকে, বাইরের প্রচুর লোকজন থাকে এখানে আসে। তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তো আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যখন খবর আমরা দেখছি তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে কি বাড়ির মালিক। হ্যাঁ, আজাদ মল্লিককে চিনতেন? তিনি কি আপনার এই বাড়িতে ভাড়া থাকতো? দেখুন আমরা এখন একটু ব্যস্ত আছি, খুব ওই উপরে থাকতো ভাড়া, উপরে থাকতো। 2 মিনিট নেব। সেটা হচ্ছে একদিকে জানা যাচ্ছে যে পাক জঙ্গির সঙ্গে যুক্ত ছিল এবং পাসপোর্ট জালিয়াতির সঙ্গে। কতদিন ভাড়া থাকতো? এই বছর খানিকের মতো। কি আপনার কাছে কি ডকুমেন্টস দিয়েছিল? ও আধার কার্ড, ও ভোটার কার্ড আমরা থানাতে দেওয়া আছে তো সব। আপনি থানাতে জিজ্ঞেস করে নেন। কি বলেছে আর কিছু বলেছে? ইনফরমেশন কোথায় বাড়ি বা কিছু? ইডি এসেছিল, ওকে নিয়ে চলে গিয়েছে, আমরা জানতাম না। কতদিন ধরে এখানে ভাড়া থাকতো? 1.5 বছর। তার ফ্যামিলি কেউ থাকতো না? একটু দাঁড়িয়ে যান, আমার সময় নেই, আমি হাজ হাউসে যাচ্ছি। তার ফ্যামিলির কেউ থাকতো? ওর ছেলে আসতো। সেও কি এখানেই থাকতো? দাদা
পাসপোর্ট জালিয়াতি এবং তার সঙ্গে পেহেলগাঁও হামলা, পাক জঙ্গি, সে পাকিস্তানের নাগরিক, কোনো রকম ভাবে আতঙ্ক লাগেনি আপনাদের? না না, আমরা এসব জানি না। আমাদের বাড়ি তো আরো ভাড়া আছে তো, বুঝলেন? ভেরিফিকেশন কি হয়েছিল? এই আজাদ মল্লিকের ভেরিফিকেশন হয়েছিল? বলতে পারবো না। পুলিশের তরফ থেকে কোনো ভেরিফিকেশন বলতে পারবো না। আপনি তো ডকুমেন্টস দিয়েছেন, আপনি কি ডকুমেন্টস দিয়েছিলেন? কার কোথায়? ডকুমেন্টস দিয়েছিলেন থানায়? বলে নেই, অনেক আগে তো। আপনি তো বলে পুলিশের কাছে ডকুমেন্টস দেওয়া ছিল। ওর ডকুমেন্টস আমার কাছে নেওয়া ছিল, আমরা সব দিয়ে দিয়েছি এদিকে। কিন্তু পুলিশের কাছে যে ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে যে ডকুমেন্টস দিতে হয় সেটা কি দিয়েছিলেন? বলতে মনে হচ্ছে দিয়েছিল। মানে সেটা আপনার মনে নেই? একজন পাকিস্তান জঙ্গি সেখানে থাকতো, সেটা আপনার মনে নেই? সেটা আপনার মনে নেই? যারা বলছেন না যে আমরা বাড়িতে বসে কি করব, আমরা যুদ্ধে যত যাব না, আমরা তাহলে কি করব, আপনারা ঠিক এই কাজটা করবেন। আপনারা রাষ্ট্রবাদীরা সবাই এক হন। সময় এখন রাষ্ট্রবাদীদের, জাতীয়তাবাদীদের এক হওয়ার, এবং এই প্রশ্নটা আপনার প্রতিবেশীদের করার যে ভদ্রলোক এই মুহূর্তে বাড়ি ভাড়াটা নিয়েছে, যাকে আপনারা এর আগে দেখেননি, আপনার হয়তো সন্দেহ হচ্ছে রোহিঙ্গা বলে, আপনার হয়তো মনে হচ্ছে পাকিস্তানি, তার আধার কার্ড, ভোটার কার্ডটা নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে ভারতীয়দের এক হতে হবে। আপনারা প্রশ্ন করছেন না যে কখন যুদ্ধ হবে, কখন যুদ্ধ হবে, কেন ময়ূক লাইভ টেলিভিশনে যুদ্ধ দেখাচ্ছে না, কেন জবাব চায় বাংলাতে এই মুহূর্তে টাইমার অন করে দিয়ে বলছে না আগামী 5 মিনিটের মধ্যে যুদ্ধ লাগবে। যুদ্ধ যদি লাগে আমরা প্রস্তুত। তো এই মুহূর্তে যুদ্ধ যদি লাগে আমরা সবাই এটা পুরোপুরি কনফিডেন্ট তো যে এই মুহূর্তে যুদ্ধ লাগলে চারপাশে আমাদের সব কিছু সিকিওর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজটা হাত পা ঠান্ডা করে দিতে পারে আপনাদের, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা নেব, সেই ব্রেকিং নিউজটা সবচেয়ে বড় বিতর্কের জন্ম হবে। টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, আজাদ মল্লিক কি সরাসরি টিআরএফ এর সঙ্গে যুক্ত? কে এই টিআরএফ? এই রেজিস্ট্যান্স ফ্রন্ট কাশ্মীর পেহেলগাম সন্ত্রাসের নেপথ্যে রয়েছে, সন্ত্রাসীদের নির্দেশ নিত মনে করছে গোয়েন্দারা। রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে কি কোনো ধরনের যোগাযোগ ছিল এই আজাদের? আজাদ মল্লিক কি, আবারও বলছি, আজাদ মল্লিক কি সরাসরি টিআরএফ এর সঙ্গে যুক্ত? টিআরএফ এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আজাদ মল্লিকের। সন্ত্রাসীদের নির্দেশ নিয়ে কাজ করতো আজাদ, এই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই সন্ত্রাসীদের মধ্যে থেকে কি নির্দিষ্টভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে যে সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তার থেকে কি কোনোদিন কোনো নির্দেশ নিয়ে কোনো পাসপোর্ট বানিয়েছে? আজাদ মল্লিকের পাসপোর্ট সন্ত্রাসবাদীদের হাতে যেতে পারে। এই মুহূর্তের বড় ব্রেকিং, আজাদ কাশ্মীর, আজাদ মল্লিকের তৈরি করা পাসপোর্ট সন্ত্রাসবাদীদের হাতে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই সন্ত্রাসবাদীদের মধ্যে থেকে একজনও যদি বাংলাদেশের সন্ত্রাসবাদীরা হয় বা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা হয়, আপনার, আমি জানি না কি করে শান্তিতে ঘুম হবে, কিন্তু ভারতের ঘুম কিন্তু উড়ে যেতে পারে। কেন আমি বলছি? বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে বা তাদের মাথা রয়েছে, এদের সাথে পাকিস্তানিদের সাথে তো সরাসরি সম্পর্ক ছিল। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এবং তারপর অতিথিদের কাছে যাব। বাংলাদেশের যারা জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের যে জঙ্গিরা রয়েছে, সেই জঙ্গিদের সাথে সরাসরি আজাদ মল্লিকের কোনো সম্পর্ক ছিল না, এই গ্যারান্টিটা কে দিচ্ছে? আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। বাংলাদেশের টেররিস্ট যারা রয়েছে, সেই টেররিস্টদের সাথে, জসিমউদ্দিন রহমানের সাথে, আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানের সাথে আজাদ মল্লিকের কোনো সম্পর্ক নেই, এই গ্যারান্টি আমরা দিতে পারছি না। এখনো আমরা গ্যারান্টি দিতে পারছি না। ইকরামুল হক আল কায়দার, এর সাথে পাকিস্তানি জঙ্গির কোনো সম্পর্ক নেই, বা ইকরামুল হক চেষ্টা করবে না এবার বাংলায় এসে এই আজাদ মল্লিকদের ধরার। আপনারা সবচেয়ে বেশি ইনসিকিউর জায়গাতে হয়তো আছি। একটু ঘুম থেকে উঠে আমরা যদি একটু রাষ্ট্রবাদের হয়ে লড়াইটা করি। মাজেদ, মুজিব হত্যাকারী, এই মাজেদ 23 বছর ধরে কলকাতা শহরে ঘাপটি মেরে পড়েছিল একজন শিক্ষক হিসেবে, বিয়ে করেছিল কলকাতা শহরে শেখ মুজিবুর রহমানকে মেরে। বাবরের সাথে, বাবর যে সরাসরি হাফিজ সঈদ বা দাউদ ইব্রাহিম বা আইসিসকে শেল্টার দেবে না বাংলাদেশে, এবং সেই শেল্টার পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে না, কে দায়িত্ব নিচ্ছে? আব্দুল হান্নান। কি করে আপনারা এত কনফিডেন্ট হচ্ছেন? বাংলাদেশের ভয়ের কারণ আসলে ভারতেরও ভয়ের কারণ। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে
আলাপ করিয়ে দেবো রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র রয়েছেন, নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এবং আরিফ বিল্লাহ বাংলাদেশ থেকে আমার সাথে রয়েছেন এই মুহূর্তে। আমি শুরুতেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে নেই, আমি রাজশ্রী লাহিড়ী আপনার কাছে যেতে চাই। রাজশ্রী লাহিড়ী, বিষয়টা সিরিয়াস, বিষয়টা রাজনীতি করার নয়, এবং বারবার যে কথাটা বলা হচ্ছে, পাকিস্তানি দেখলেই পাকিস্তানি ডিটেক্ট করো, গ্রেপ্তার করো এবং ভাগিয়ে দাও। আমার আপনার পাড়ায় পাড়ায় যদি পাকিস্তানিরা থাকে, আমরা ভাবছি আমরা যুদ্ধে যাব, কিন্তু আমাদের যুদ্ধে যাওয়ার আগে যদি পূর্ব দিক থেকে, পেছন দিক থেকে পাকিস্তানিরা আমাদেরকে বাংলাদেশের মাটি ব্যবহার করে টার্গেটটা করে, আমরা কি করব? ময়ূকদা, তুমি শেষ যে প্রতিবেদনটা দেখালে, যেখানে দাঁড়িয়ে পাসপোর্টের কথাটা তুমি বললে, ময়ূকদা, পাসপোর্টের লাস্ট ভেরিফিকেশন প্রসেসের লাস্ট স্টেপটা হচ্ছে লোকাল থানা, লোকাল পুলিশ ভেরিফিকেশন। লোকাল পুলিশ যতক্ষণ না ভেরিফিকেশন করবে ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো পাসপোর্ট ইস্যু হবে না। অর্থাৎ লোকাল থানা গিয়ে ওই আজাদ মল্লিক এবং বাকিদের পাসপোর্টটাকে ভেরিফাইড করেছে, তবে সেটা ইস্যুড হয়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, পাকিস্তানের পতাকা শৌচালয় বা রাস্তায় লাগালে পরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং আমি ভিডিওটা এখনই দেখলাম, আস্তে আস্তেই দেখছিলাম, বলছে আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, এটা পাকিস্তানের পতাকা যদি ভারতবর্ষে পোড়ানো হয়, তাহলে ভারতবর্ষে কাকে উস্কানি দেওয়া হচ্ছে বলে পুলিশ মনে করছে? কাকে পুলিশ ভয় পাচ্ছে? এই জবাবটা আমাদের চাই। 2 নম্বর, ময়ূকদা, আমি যে পাড়ায় থাকি, দক্ষিণ কলকাতার গড়িহাট গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া, কেয়াতলা। আমার পাড়ায় আমরা ছোটোবেলায় যে রাস্তায় খেলতাম, সেখানে একটা গম পেশানোর কল ছিল। তখন রেশনে গম দেওয়া হতো, বাড়ি বাড়িতে গম পিষিয়ে বাড়িতে আসতো। গম দেওয়া যখন রেশনে বন্ধ হলো, তারপরে সেই গম পেশানোর কলটা একটা কাবাড়িওয়ালার দোকানে পরিবর্তিত হলো, এবং তারপরে সেই কাবাড়িওয়ালার দোকানটা হয়ে গেল একটা মসজিদ। আমার পাড়ায় 2 জন মুসলমান ছাড়া আর কোনো মুসলমান ছিল না। এখন আমার পাড়া ঠিক হয়ে গেছে, বিবেকানন্দ পার্ক বস্তি ভর্তি হয়ে গেছে। এরা কোথার থেকে এলো 2011 সালের পরে আমার জানা নেই। 2 নম্বর কথা, আমি তোমার চ্যানেলে অনলাইন আমি বলছি, আমি আগামীকাল আমার থানায় যাব এবং লিখিত অভিযোগ দেওয়াও, এবং যারা যারা এখানে আছে তাদের ডিটেলস লোকাল থানা যদি বিচার করে না দেখে, তাহলে কোনো কিছু ঘটনা ঘটলে পুলিশ এবং প্রশাসন এর জন্য দায়ী থাকবে। এটা আমাদের প্রত্যেককে নিজের পাড়ায়, যেটা তুমি বলছো, এইটা পাড়ায় পাড়ায় গিয়ে পুলিশকে ফোর্স করতে হবে, এবং পাড়ার লোকজনকে সঙ্গে নিয়ে আমি আগামীকাল থেকে এটা করব। আমার অনুরোধ, প্রত্যেকে যারা এই মুহূর্তে দেখছেন তারাও নিজের পাড়ার জন্য করুন, কারণ এই পাড়ায় পাড়ায় যেগুলো ঢুকে যাচ্ছে, যাদেরকে আপনি চেনেন না, আমি 2 জনকে চিনি যারা ছোটবেলার থেকে আমি দেখেছি, আকবর কাকাকে দেখেছি, আরেকজনকে দেখেছি, তাদেরকে আমি চিনি, বাকিদেরকে আমরা কেউ চিনি না। এর প্রতিকার এবং প্রতিবাদ। এবং আরেকটা কথা ময়ূকদা, বারবার করে প্রথম দিন থেকে যেটা বলেছি, যখন কোনো জঙ্গি বা বাইরের থেকে কেউ আসে, তাদের প্রথম স্থান কিন্তু সোনাগাছি হয়। এই ইনফরমেশন কি পুলিশের কাছে থাকে না? প্রথমে কিন্তু তারা এসে ওখানে লোকায়। একদম। আমি রাজশ্রী, আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আরেকটা ব্রেকিং নিউজ দেবো, এবং দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বাংলাদেশের অতিথি যুক্ত হয়েছেন অনলাইনে, নীলাদ্রিদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ব্রেকিং নিউজটা নেব, এবং সেই ব্রেকিং নিউজটা আসলে চিন্তার কারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেষ্টা করলো, আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কি এই সিস্টেমটা কোল্যাপস করবে না, এই গ্যারান্টি কেউ দিচ্ছে? কারণ আজাদ মল্লিকের সঙ্গে পুলিশের একাংশের যোগ বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ ভেরিফিকেশনে একাধিক বেনিয়ম পাওয়া গেছে, এটা পুলিশ মন্ত্রী এর আগেও বলেছেন পুলিশ ভেরিফিকেশন নিয়ে। বেনিয়মের ফলেই বাংলাদেশ এবং পাকিস্তানি অনুপ্রবেশের অনুমান। অন্তত 500টি পাসপোর্ট তৈরি করে আজাদ, এবং তার পুলিশ ভেরিফিকেশন ভালোভাবে হয়নি। একজন সাধারণ মানুষ পুলিশ স্টেশনে গেলে কি ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয় সাধারণ মানুষকে আমরা জানি। রাস্তায় যদি কোনো বাইক তার কাগজপত্র ফেল থাকে, কি ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় আমরা জানি। কিন্তু পুলিশ ভেরিফিকেশন না করে সন্ত্রাসবাদীদের বা স্লিপার সেলকে যদি কেউ একটিও পাসপোর্ট ইস্যু করে থাকে, তার থেকে বড় দেশদ্রোহিতা কিছু হতে পারে না। এবং এটা আজকের ঘটনা নয়, সূত্রের খবর একাধিক পুলিশ কর্মী তারা নিজের কাজটা করেনি, বেনিয়ম পাওয়া গেছে পুলিশ ভেরিফিকেশনে। আমাদের একাধিক প্রতিনিধি এই খবরে ইনভেস্টিগেটিভ যে জার্নালিজম, সেই জার্নালিজম করছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি ময়ূক রঞ্জন ঘোষ বা আপনি বা
সাধারণ মানুষ বলছে তা নয়। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন নবান্নতে বসে যে ডিআইবি কাজ করছে না, ইন্টেলিজেন্সের অফিসাররা কাজ করছে না, পুলিশের একাংশ কাজ করছে না। এর থেকে মারাত্মক সাবমিশন বা কনফেশন হতে পারে না। এবং এইটা যদি চলতে থাকে, একাংশ বলছে যে পুলিশের কাজ বন্ধ করিয়ে সেনাবাহিনী কাজ করুক পশ্চিমবঙ্গে, এর থেকে বড় রিজন বা গ্রাউন্ড থাকতে পারে না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশ বেনিয়ম করছে, অনিয়ম করছে, কাজ করছে না, কি বলেছিল শুনুন। ডিআইবির লোকেদের, রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। দীপাঞ্জন চক্রবর্তী, আমার আবার একটাই প্রশ্ন। আমরা সবাই টিভিতে বসে ভাবছি যে এবার পাকিস্তানকে আমরা মেরে দেবো, শেষ করে দেবো, করবো, কিন্তু পাকিস্তান যে চুপ করে হাত গুটিয়ে বসে আছে সেটা বোধহয় নয়। আমাদের কাছে যে গোয়েন্দা সূত্রের যে যাবতীয় যা খবর আমরা পাচ্ছি, পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে পেছন দিক থেকে না আমাদের পেছনে ছুরি মারে, এবং সেই সময় পুলিশ আইবির অফিসাররা, মমতা ব্যানার্জি নিজে বলেন কাজ করছে না, পাসপোর্ট সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে, আধার কার্ড চলে যাচ্ছে আজাদ মাল্লিকদের হাতে। বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। দীপাঞ্জন চক্রবর্তী, পাকিস্তানের কাছে একটা জিনিস আছে যেটা ভারতের কাছে নেই। পাকিস্তানের কাছে টেরোরিস্ট রয়েছে, ভারতবর্ষের কাছে নেই। ভারতবর্ষের কাছে আবার একটা জিনিস আছে যেটা পাকিস্তানে নেই। ভারতবর্ষের কাছে স্লিপার সেল, পশ্চিমবঙ্গে স্লিপার সেল রয়েছে, পাকিস্তানে স্লিপার সেল নেই। আর আমি তো এটা বারবার বলেছি, আজকে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, এটা ওনার তো আজকে বলেন, আমি চিরকাল ছোটবেলা থেকে শুনে এসেছি, যখনই ঝামেলায় পড়েন সে রাজনৈতিক প্রশাসনিক যে কোনো কারণ না কারোর ঘাড়ে চাপে, এখন ডিআইবির ঘাড়ে চেপেছে না। এটা তো আমি বহুবার আমি পার্টিকুলার শব্দবন্ধ ব্যবহার করেছি, যেটা আমার মনে হয় না বাংলায় কেউ আপত্তি করেছে, যে সক্রিয়ভাবে উনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে। এখন সমস্যাটা হচ্ছে, যেটা তুমিও জানো, এখন চতুর্দিকে খুব টার্গেট হয়ে গেছে ময়ূক রঞ্জন ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী এবং আরো অনেকে, যারা এই বিপদগুলো নিয়ে বারবার লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ কোথায় বসে রয়েছে। আমরা পাকিস্তান নিয়ে কথা বলছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যেটা আমি আগেও বলেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথাটা বলেছিল ওয়াকফ বিরোধী আন্দোলনে, যে 2000 পরে ছেলে 50 জায়গায় বসিয়ে কলকাতাকে অবরুদ্ধ করে দেব, আমি আন্ডারস্টেটমেন্ট হিসাবে ধরিনি, সংখ্যাটা তার থেকে অনেক বেশি। কি অ্যাকশন করেছেন উনি? ডিআইবি কথা বলছেন, কোথায় কে গোপনে লুকিয়ে ষড়যন্ত্র করছে। ওনার মন্ত্রী যখন প্রকাশ্যে কথা বলেছেন, উনি কি অ্যাকশনটা নিয়েছেন? রাজীব কুমারকে বলেছেন যে ওনাকে অ্যারেস্ট করো, পারেননি, কারণ এটা তো বোঝাই যাচ্ছে। আবার সম্ভবত 40তম বার আমি আবার রিপিট করছি, বারবার করবো, জসিমউদ্দিন রহমানের উদাত্ত আহ্বানের ওনার প্রতিক্রিয়া কিন্তু পাইনি। সমস্যাটা এই জায়গাতেই ময়ূর, এবং এটা নিয়ে যতবার প্রশ্ন তুলছি আমাদের উপর আক্রমণ আসছে, ব্যক্তি আক্রমণ হচ্ছে, এই রাজনৈতিক দলের দালাল, ওই রাজনৈতিক দালাল, বলা হচ্ছে কিছু আসে যায় না, আমরা আওয়াজ তুলব। কারণ ময়ূর, বাংলার মানুষ এখনো ঘুমিয়ে রয়েছে। কত চিৎকার করবে তুমি, কত চিৎকার করবো আমি? বাংলা যে কি ভয়ঙ্কর সেটা আমরা জানি। 356 মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় সরকার এখনো অন্তত 355 ধারা যদি জারি করতে না পারে, আর যদি ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, পশ্চিমবঙ্গ কিন্তু, আমি তোমাকে আবার বলছি, আরেকটা গাজা স্ট্রিপ অথবা পাক অকুপাইড কাশ্মীরের অবস্থা নেবে। বিশেষ করে এই যে সীমান্তবর্তী জেলাগুলো, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, আর এদিকে বীরভূম, হাওড়া। তো আমি এটা তো বারবার করে আমরা বলছি, এটা কেউ বিশ্বাস করবে? আর উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পাবলিক প্লেসে বলছেন রাজীব ব্যবস্থা করে সরিয়ে দাও, উনি কি অ্যাকশন নিয়েছেন এতদিন? এটা তো বলতে হবে তাহলে যে উনিও সক্রিয়ভাবে নিষ্ক্রিয় রয়েছেন। এখন খুঁজে দেখতে হবে ওনাকে কে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে রেখেছে। নীলাদ্রি ভট্টাচার্য, একদম নীলাদ্রি ভট্টাচার্য, তিন চারটা জিনিস আমি খুব ক্লিয়ার করে দিতে চাই তোমার চ্যানেল থেকে, প্লিজ বলুন। এটা ফ্যাক্ট, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, এটা ফ্যাক্ট যে কিছু জায়গা আমাদের এখনো বর্ডার ফেন্সিং হয়নি, না, কিন্তু এটা মূল মেনে নিতে জায়গাতে হবে
আপনারা পাকিস্তানিদের খোঁজার জন্য কি করছেন? সরকার পাকিস্তানি এবং রোহিঙ্গাদেরকে অবৈধ বাংলাদেশিদেরকে খোঁজার জন্য কি করছে? বেঙ্গল ক্যাবিনেট অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে জমিটা প্রক্রিয়া করার জন্য। না জমি পরে হবে দাদা, পাকিস্তানিরা অপেক্ষা করে থাকবে না কখন। না নীলাদ্রিদা বেসিক পয়েন্টটা হচ্ছে, নীলাদ্রিদা আপনাকে আমার কথা শুনতে হবে। নীলাদ্রিদা বেসিক পয়েন্টটা হচ্ছে পাকিস্তানিরা অপেক্ষা করে থাকবে না কতক্ষণে নীলাদ্রি ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কাঁটা তারটা দেবেন এবং তারপর ওরা জঙ্গি পাঠাবে। পাকিস্তানিরা এইসবের জন্য অপেক্ষা করবে না নীলাদ্রিদা, এবং সে কারণে আমাদের রেডিনেসটা রাখতে হবে। ধরে নিন কল্পনা করুন আজ রাতে যদি কোনো পাকিস্তানের জঙ্গি, নীলাদ্রিদা সিরিয়াস পয়েন্টে আসুন, আজ রাতে পাকিস্তানের কোনো জঙ্গি সে যদি করাচি থেকে ঢাকাতে ল্যান্ড করে এবং ঢাকা থেকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, তাদের যদি টার্গেট থাকে এপার বাংলাতে চলে আসার এবং সেগুলো যদি তারা আসতে সক্ষম হয়, এটা কি আমাদের দায়িত্ব নয় যে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এটাকে আটকাবো? অ্যাবসলিউটলি ময়ূক, এখানে কোনো দুটো অপিনিয়ন নেই, কিন্তু আমার যে বক্তব্যটা হলো যে তোমরা সবসময় তৃণমূল গভর্নমেন্টকে সবসময় ব্লেম করো। না করছি না তৃণমূল গভর্নমেন্টকে কিছু বলাই হচ্ছে না, বরঞ্চ তৃণমূল গভর্নমেন্ট সবচেয়ে বেশি রিল্যাক্সেশন পাচ্ছে এই মুহূর্তে। দেশ লড়তে যাচ্ছে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নীলাদ্রিদা, ময়ূক রঞ্জন ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সবাই সেম পেজে আছি আমরা। আমি ধরে নিচ্ছি আমার স্টেট আইবি কাজ করেনি, আমার সেন্ট্রাল আইবি বসে কি করছিল? বলো কোথায় স্লিপার সেল আছে? আমাদের ডিজিপি খুব সক্রিয়, রাতারাতি ধরে নেবো। শেখ শাহজাহানকে যেরকম রাতারাতি ধরেছিলাম সেরকম স্লিপার সেলকে ধরে নেবো। এটা নিয়ে কোনো রায় নেই। রাজস্বী কিছু বলতে চাইছে। রাজস্বী, এক নম্বর কথা, শেখ শাহজাহানকে রাতারাতি ধরতে পারা যায়নি। শেখ শাহজাহানের কি ঘটনা ঘটেছিল এবং শেখ শাহজাহানের মাধ্যমিকের মার্কশিটটা বাংলাদেশে, তো শেখ শাহজাহানকে নিয়ে কথা না বলাই ভালো। 22 জন মহিলা লং টার্ম ভিসায় ভারতবর্ষে আজ থেকে বহু বছর আগে এসে টোটাল 95টি সন্তানের জন্ম দিয়েছেন এবং সেই 95 সন্তান থেকে 22 জন মহিলা দিদিমা হয়ে গিয়ে টোটাল গ্রুপটা 500 জনের হয়েছে, মোরাদাবাদে ধরা পড়েছে এবং সেটা 2014 সালের আগে সবাই এসেছেন। 45 বছর ধরে সংসার করছেন পাকিস্তানি মহিলা পশ্চিমবঙ্গে। শেখ মুজিবের হত্যাকারী 30 বছর ধরে পশ্চিমবঙ্গে লুকিয়ে বসে আছেন। বারুইপুরে 2 জন জঙ্গি সন্দেহে ধরা পড়েছেন, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে মধ্যপ্রদেশে পড়াশুনো করে বারুইপুরে মাছ চাষ করতে এসেছে। তৃণমূলের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছেন বারুইপুরে, তা সত্ত্বেও যখন সামনে চলে এলো সঙ্গে সঙ্গে দুজনে পালিয়ে গেল। কি কারণে? যে কৃষ্ণনগরের ছেলেটিকে পুলিশ ধরলো যে বন্দুক হাতে একটা জঙ্গির সঙ্গে ছবি, তার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে, সমস্ত কিছু চুপচাপ প্রত্যেকটা জায়গা থেকে। আচ্ছা আমি দুজনকেই চুপ করাচ্ছি। আমাদের আভ্যন্তরীণ যে বিতর্কটা, সেই বিতর্কটা আমি আপাতত একটু স্থগিত রাখছি। তার কারণ আমি চাইছিলাম না যে আমাদের অভ্যন্তরীণ যে সিকিউরিটি অ্যাসপেক্টগুলো, সেই অ্যাসপেক্টগুলো নিয়ে বাংলাদেশের কেউ কমেন্ট করুক। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে, আমি বিতর্কে এবার বাংলাদেশকে নিয়ে আসতে চাইছি, কারণ আমি চাই না আমাদের বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ইন্টারনাল সিকিউরিটি, এই সমস্ত কিছুতে বাংলাদেশ বা বিদেশি কেউ কমেন্ট করুক। কিন্তু এই মুহূর্তে আমি একদম 1 to 1 বাংলাদেশের যে অতিথি এই মুহূর্তে রয়েছে, আরিফ বিল্লাহ, আমজনতা দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, তাকে এই মুহূর্তে নিয়ে আসতে চাইছি, কারণ এই মুহূর্তে বিষয়টা ন্যাশনাল সিকিউরিটির। এবং আমার কিছু প্রশ্ন আরিফ বিল্লাহর কাছে আছে। আরিফ বিল্লাহ, আপনারা কি অনেকটা টাইম পেয়েছেন, 22 এপ্রিল থেকে আজ অবধি অনেকটা টাইম পেয়েছেন, আপনাদের অবস্থান কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করুন, পাকিস্তানিদের প্রতি ভালোবাসা, প্রেম বন্ধ করুন। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, কিন্তু পাকিস্তান বেশি দিন ভালো থাকবে না, আর আপনারা পাকিস্তানের না ভালো থাকাতে বেশি কান্নাকাটি করবেন না। আমি দাদাকে একটা জিনিস দেখাবো, সেটা হলো শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন, সে বিধায়ক মূল্যে কিভাবে ভারতে গিয়ে পায়। আপনি এগুলো দেখাতে পারেন, আপনি এগুলো বলতে পারেন, কিন্তু আমাকে পয়েন্টটায় কথা বলুন। যে পয়েন্টটা হলো পাকিস্তানের প্রতি আপনাদের ভালোবাসার কারণ যাই থাকুক না কেন, এটা বন্ধ করুন। আপনারা নিজেরা সন্ত্রাসবাদ নিয়ে কতটা সিরিয়াস সেটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতিবিদরা এবার রাস্তায় নেমে বলুক। আপনারা মহিলাদের কিছু অধিকারের জন্য তার বিরুদ্ধে মিছিল করতে পারেন, আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল করতে পারছেন না। আপনি কথা বলার ধৈর্য রাখতে হবে, আপনার সব ধৈর্য রাখবো। ধৈর্য থাকে
আপনাদের ধৈর্য রাখতে হবে ভারতের রুদ্র রূপ দেখার জন্য। স্পষ্ট কথা স্পষ্টভাবে জিজ্ঞেস করছি। আমি খুব সিম্পল প্রশ্ন করছি, আপনি উত্তরটা সিম্পল দিচ্ছেন না। আমি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি, ময়ূর আপনার শুনতে হবে স্পষ্ট ভাষায়। আমি আপনাকে বলছি, শুনছি আমি। শেখ হাসিনার চাচাতো ভাই সালাউদ্দিন সাহেব, কার চাচাতো ভাই, কার খালাতো ভাই, কার মামাতো ভাই, আমার কোনো হেডেক নেই এইসব নিয়ে। আমার হেডেক আমার দেশকে নিয়ে। আপনি বলুন বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করেছে কি করেনি? নাটক তৈরি করবে না। আরিফ বিল্লাহ ভারতবর্ষ সারা পৃথিবীর কনফিডেন্স গ্যাদার করছে। শব্দ ব্যবহার করা বন্ধ করুন। বাংলাদেশ কার দিকে? আপনারা কি এখন অব্দি মানসিকভাবে এটা প্রস্তুতি নিতে পেরেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা যাচ্ছেন কি যাচ্ছেন না? পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে যাচ্ছেন কি যাচ্ছেন না? পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে আরিফ বিল্লাহ, আবার প্রশ্ন করছি, আরিফ বিল্লাহ, পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামছেন কি নামছেন না? জঙ্গিবাদ তৈরি করে ভারত জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা, তৈরিদাতা এবং ফ্যাক্টরি হলো ভারতে। মানে পাকিস্তান কিছু করে না? মানে পাকিস্তান কোন জঙ্গিকে পোষে না? মানে পাকিস্তান কোন জঙ্গিকে পোষে না? না না, তার মানেটা কি বলছেন? পাকিস্তান কোন জঙ্গিকে পোষে না? ভারতের এই নীতি আদর্শ। ও হ্যালো স্যার, স্পষ্ট ভাষায় বলছি। ও স্যার, পাকিস্তান কি জঙ্গিকে পোষে কি পোষে না? আপনি কি বাংলা কথা বুঝতে পারছেন? আমার কথা যাচ্ছে? ঢাকাতে যাচ্ছে আমার কথা। আরিফ বিল্লাহ, আমার কথাটা শুনতে হবে। আরিফ বিল্লাহ, শান্তভাবে আমার কথাটা শুনুন। আরিফ বিল্লাহ, কথাটা শুনুন, টানা বলে যাবেন না। আরিফ বিল্লাহ পাকিস্তানকে জিন্দাবাদ বলছেন না মুর্দাবাদ বলছেন? এই বেসিক প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না? আপনাদের সাথে চিৎকার করে কথা না বললে আপনারা কানে ঢোকে না কথা। আপনি যদি আবার রুদ্ররূপ দেখাতে হবে মনে হচ্ছে। সেই মেধা যদি আপনার অ্যান্টাসিড খাওয়ার পরে এবার নিজের রুদ্ররূপটা দেখাবো। বললে আমি কি করব আপনাকে? পাকিস্তান জিন্দাবাদ বলেন না পাকিস্তান মুর্দাবাদ বলেন? বেসিক কথাটার উত্তর দিন। বলুন পাকিস্তান মুর্দাবাদ, বলুন পাকিস্তান মুর্দাবাদ। যে শত্রু হয় তার পাশে বাংলাদেশ কখনো থাকে না। সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে বাংলাদেশ? সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে বাংলাদেশ? আরিফ বিল্লাহ, আপনি যে কথাগুলো বলছেন, আরিফ বিল্লাহ, আপনারা আমাদের প্রতিবেশী হয়ে ওপেনলি এভাবে টেররিস্টদের সঙ্গে হাত মেলাবেন না। আরিফ বিল্লাহ, আপনারা ওপেন এভাবে আমাদের প্রতিবেশী হয়ে, আমাদের ভালো বন্ধু আমরা ভাবতাম, আপনারা সন্ত্রাসবাদীদেরকে জায়গা দেবেন না বাংলাদেশে। আপনারা ওপেনলি বলতে পারছেন না বাংলাদেশের মাটি কোনো পাকিস্তানিদের জন্য, কোনো পাকিস্তানি জঙ্গির জন্য ব্যবহার করা যাবে না। শেখ হাসিনা বড় সন্ত্রাস ছিল। আরে দূর, শেখ হাসিনা করে যান। শয়নে স্বপ্নে নয়নে জাগরণে সব জায়গায় শেখ হাসিনাকে দেখেন। আমি বলছি মোহাম্মদ ইউনূস নিজের লাইন ক্লিয়ার করেছে কি করেনি? মোহাম্মদ ইউনূস নিজের লাইন ক্লিয়ার করেছে কি করেনি? আমি স্পষ্ট বলছি যে হাসিনা বাংলাদেশের সব থেকে বড় সন্ত্রাসবাদ ছিল, তাকে পাঠিয়ে দিয়েছি, তাকে বিছানায় উপরে নিচে সব জায়গায় নিয়ে শুয়ে থাকে। তার মানে আপনার কাছে কোনো উত্তর নেই? পাকিস্তানের প্রতি এই ভালোবাসা আপনারা চালিয়ে যাবেন। বিউটিফুল। আমি সেই সমস্ত মাকুলারদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো। সন্ত্রাস পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসিনা ছিল, হাসিনার ভাইয়েরা ছিল, হাসিনার বুঝে গেছি। থ্যাংক ইউ। যান আপনি ঢাকায় গিয়ে ঘুমান। আপনি আই লাভ ইউ পাকিস্তান বলে আজকে ঘুমাতে যান। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে কাশ্মীরের থেকে। এই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হবে এই মুহূর্তে। পেহেলগাঁওয়ের এই ব্রেকিং নিউজ আপনার স্ক্রিনে। সন্ত্রাসী হামলার জের সরানো হলো পেহেলগাঁওয়ের SHO-কে। এই মুহূর্তে পুলিশের বড় কর্তাকে সরিয়ে দেওয়া হলো। পেহেলগাঁওয়ের হামলার প্রায় 2 সপ্তাহ পরে সরানো হলো পুলিশের কর্তাকে। সরানো হলো পেহেলগাঁওয়ের SHO-কে। জবাব চাই বাংলার বিতর্কের সেগমেন্ট এখানেই শেষ করছি। জবাব চাই বাংলার বিতর্কের সেগমেন্ট এখানেই শেষ করছি। আরো চাপে পাকিস্তান। এই মুহূর্তে বড় খবর, আরো চাপে পাকিস্তান। পাকিস্তানের আকাশ সীমায় রাখছে একাধিক বিমান সংস্থা। পাকিস্তানের আকাশ সীমায় না প্রথম সারির বিমান সংস্থাগুলোর এয়ার ফ্রান্স,
ফ্রান্সের এয়ার সংস্থা এড়াচ্ছে, জার্মানির লুফথানসা এই মুহূর্তে পাকিস্তানের আকাশসীমা এড়াচ্ছে, ইতিহাদ, ব্রিটিশ এয়ারওয়েজ তারাও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে অন্যান্য জায়গাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক ঘরে হচ্ছে পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।